লেখিকা সুপ্রিয়া ঘোষের পরিবার। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই পঙ্গপালের সংসারে আমি মেয়ের বিয়ে দেব না। 20 জন লোক একসাথে থাকে, ওটা মানুষের বাড়ি না ধর্মশালা? সারা জীবন রাবণের গোষ্ঠীর হাড়ি ঠেলতে ঠেলতে আমার মেয়েটার কোমর ভেঙে যাবে। মায়ের সেই চিৎকারটা আজ বিয়ের তৃতীয় দিন সকালেও পৌশালীর কানের কাছে যেন স্পষ্ট বাজছে। পাত্রী দেখার দিন আড়ালে ডেকে বাবাকে কথাগুলো বলছিল মা। বাবা খুব শান্ত গলায় বুঝিয়েছিল, আহা অঞ্জলি, তুমি খামোখা হাইপার হচ্ছ। দিনকাল বদলেছে, এখন আর কেউ বাড়ির বউদের দিয়ে সবার রান্না করায় না। ওদের বাড়িতে সব কাজের লোক আছে। তাছাড়া বাড়ির সবাই উচ্চশিক্ষিত। ছেলেটা এত ভালো চাকরি করে, এমন সম্বন্ধ হাতছাড়া করা বোকামি হবে। মা তবুও গজগজ করেছিল, রেখে দাও তোমার উচ্চ শিক্ষিত। বিয়ের প্রথম 6 মাস খুব আদিক্ষেতা দেখাবে, তারপর ঠিক কাজের লোক ছাড়িয়ে দিয়ে মেয়েটার হাতে খুন্তি ধরিয়ে দেবে। আমি নিজে তোমাদের একান্নবর্তী সংসারে খেটে হাড়ে হাড়ে বুঝেছি, নিজের পছন্দে একটা জিনিস খেতে পাইনি কোনো দিন, আর তুমি মেয়েটাকে সেই নরকে ঠেলছো। ও যখন ওখানে গিয়ে রোজ ফুপিয়ে কাঁদবে, তখন বুঝবে ঠেলা। বাবার জেদেই শেষ পর্যন্ত বিয়েটা হলো অভ্রনীলের সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলে চিরুনি চালাতে চালাতে একটা দীর্ঘশ্বাস ফেলল পৌশালী। আজ ওদের বাড়িতে গৃহলক্ষ্মী পুজো। বউ ভাত মিটে যাওয়ার পর নতুন বউকে বরণ করে নেওয়ার ঘরোয়া পুজো। ঘরোয়া মানেও ওই 20 জন লোক, আর বিয়ের পর থেকে যাওয়া জনা কয়েক আত্মীয়। দরজায় হালকা টোকা পড়ল, আসবো শ্রীমতী? অভ্রনীল। পৌশালী তাড়াতাড়ি ঘোমটাটা মাথায় টেনে ঘুরে দাঁড়ালো। হ্যাঁ এসো। অভ্রনীল মুচকি হেসে খাটের উপর বসলো। বাপ রে, যা সুন্দর দেখাচ্ছে না! নিচে তো কাকিমার মেজদি তোমার নামে অলরেডি জয়ধ্বনি শুরু করে দিয়েছে। রেডি তুমি? পৌশালী একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ গো, কিন্তু আমার বড্ড দেরি হয়ে গেল, তাই না? নিচে সবাই কি ভাবছে বলো তো? আমার অনেক আগেই যাওয়া উচিত ছিল। অভ্রনীল উঠে এসে পৌশালীর কাঁধে হাত রাখল। খুব সহজ গলায় বলল, কেউ কিচ্ছু ভাবছে না পৌশালী। এটা চ্যাটার্জি বাড়ি, এখানে কাউকে সকাল 7টায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে তুলে পরীক্ষায় বসানো হয় না। তুমি রিল্যাক্স করো, চলো নিচে। বুকের ভেতর একটা চাপা ভয় নিয়ে কাঠের চওড়া সিঁড়িটা দিয়ে নিচে নামতে লাগলো পৌশালী। নিচ থেকে গমগমে আওয়াজ আসছে, তবে সেটা কোনো ঝগড়া বা চেঁচামেচির নয়। অনেকগুলো মানুষের একসাথে হাসির আওয়াজ, চায়ের কাপে চামচ ঠোকার টুংটাং, আর রেডিওতে চলা সকালের পুরনো বাংলা গান। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই বড় যা ঋত্বিকা প্রায় ছুটে এলো। আরে, আমাদের বাড়ির আসল লক্ষ্মী চলে এসেছে, আয় ভাই, এদিকে আয়। পৌশালী জড়সড় হয়ে বলল, দিদি ভাই, আমার খুব দেরি হয়ে গেল তাই না? আসলে ঘুম থেকে উঠতে। ঋত্বিকা হো হো করে হেসে উঠল। রাগ তো তোর দেরি, নতুন বউয়ের দেরি হবে না তো কি আমার এই 8 বছরের পুরনো বউয়ের দেরি হবে? এদিকে আয়, আত্মীয়দের সাথে তোকে ফ্রেশ করে আলাপ করাই। কাল তো ওই 1000 লোকের ভিড়ে ভালো করে কথাই বলতে পারিসনি। বড় ঠাকুর দালান পেরিয়ে ভেতরের বিশাল খোলা রান্নাঘর আর লাগোয়া বারান্দা, সেখানে রীতিমতো যজ্ঞী বাড়ি বসে গেছে। জেঠি শাশুড়ি, শাশুড়ি মা আর কাকিমা মিলে পুজোর ভোগ রাঁধছেন। একদিকে বড় পিতলের হাঁড়িতে গোবিন্দভোগ চালের খিচুড়ি ফুটছে, অন্যদিকে পায়েসের গন্ধ ম ম করছে। পৌশালী গিয়ে শাশুড়ি সুমিত্রা দেবীর পায়ের কাছে নিচু হতেই উনি এক হাতে ওকে জড়িয়ে ধরলেন। আরে আরে, থাক থাক, একদম নিচু হবে না। এমনি তো কাল ভারী বেনারসি আর গয়না পরে দাঁড়িয়ে থেকে কোমর ব্যথা হয়ে গেছে তোমার। পৌশালী চারপাশটা দেখে নিয়ে বিনীত গলায় বলল, মা, আমাকে একটু কিছু কাজ দিন না। আপনারা সবাই খাটছেন আর আমি। কথাটা শেষ করার আগেই পাশ থেকে কাকিমা শাশুড়ি ফোড়ন কাটলেন। ও মা, কাজ করবে কেন? আজ তো তোমার নামে পুজো মা। তুমি গিয়ে ওই বেতের ইজি চেয়ারটায় নবাব জাতির মতো হেলান দিয়ে বসো তো দেখি। বড় বৌমা, মেয়েটাকে আগে 1 গ্লাস ডাবের জল দাও,
পুজো না হওয়া অবধি তো অন্য কিছু খেতে পারবে না। পৌশালী আকাশ থেকে পড়ল, ওর মায়ের কথাগুলো মনে পড়ছিল। খবরদার, শাশুড়ির কাজে গায়ে পড়ে হাত দিতে যাবি না, খুঁত ধরবে। আর এখানে এরা ওকে জোর করে বসিয়ে খাওয়াতে চাইছে। পৌশালী মরিয়া হয়ে বলল, না কাকিমা প্লিজ, আমাকে অন্তত এই পুজোর ফুলগুলো ছাড়িয়ে দিতে দিন। এবার জেঠি শাশুড়ি খুন্তি নাড়তে নাড়তে বললেন, বাড়িতে 3-3টে ধুমসো ছেলে রয়েছে, কি করতে? ফুল ছাড়ানোর কাজ ওদের। এই অভ্র, এদিকে আয়, তোর বউকে নিয়ে ঠাকুরের ডান দিকের আসনে বসা। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, দেখছিস না? মিনিট 15-র মধ্যে পুজো শুরু হলো। খুব অদ্ভুত একটা পরিবেশ, কোনো কড়াকড়ি নেই, কোনো মেপে চলা নেই। বাড়ির ছোট বাচ্চা দুটো পুজোর মধ্যেই শাঁখ বাজানোর জন্য কাড়াকাড়ি করছে। মেজো যা শ্রীময়ী এসে পৌশালীর কপালে একটা চন্দনের ছোট্ট টিপ পরিয়ে দিয়ে কানে কানে বলে গেল, বড় ভাসুরকে প্রণাম করার সময় একদম পায়ে হাত দিবি না। লোকটা ভীষণ লাজুক, সোফা ছেড়ে লাফ দিয়ে উঠবে। শুনে পৌশালীর নিজের অজান্তেই হাসি পেয়ে গেল। দুপুরে খাওয়ার সময় বিশাল লম্বা শতরঞ্চি পাতা হলো দালানে। একসাথে 15 জন খেতে বসেছে। পৌশালীর পাশে বসেছে মেজোজা শ্রীময়ী। নিজের পাত থেকে একটা বড় ভাজা মিষ্টি পৌশালীর পাতে তুলে দিয়ে শ্রীময়ী বলল, এটা খেয়ে দেখ ভাই, জেঠিমার হাতের স্পেশাল। পৌশালী চারপাশটা একবার আর চোখে দেখে নিয়ে খুব নিচু গলায় শ্রীময়ীকে জিজ্ঞেস করল, দিদি ভাই একটা কথা বলবো, রাগ করবে না তো? শ্রীময়ী মুখে একগাল ভাত নিয়ে বলল, আরে বল না, রাগ করব কেন? বাড়িতে এত মানুষ, সারাদিন এত কাজ থাকে, তোমাদের কখনো মন হাঁপিয়ে ওঠে না? মানে মনে হয় না যে একটু আলাদা থাকলে ভালো হতো? শ্রীময়ী খাওয়া থামিয়ে পৌশালীর মুখের দিকে তাকালো, তারপর খুব মিষ্টি করে হেসে বলল, প্রথম 1 মাস আমারও ঠিক এটাই মনে হতো ভাই। আমার বাপের বাড়িতে মোটে 3 জন মানুষ ছিলাম। এখানে এসে প্রথম দিন তো ভয়ে বাথরুমে ঢুকে কেঁদেছিলাম। ভেবেছিলাম এবার বোধহয় আমার ঘাড়ে সংসারের জোয়াল চেপে গেল। তারপর দিন যত গেল বুঝলাম এখানে কেউ একা খাটে না রে। জেঠিমা আর মা যা সামলায় আমরা তার 1 ভাগও করি না। আর কাজের দিদিরা তো আছেই, তুই আর কটা দিন থাক, নিজেই বুঝবি। এ বাড়িতে লোক বেশি বলে কাজ বেশি নয়, লোক বেশি বলে আনন্দটা বেশি। এখানে কেউ কারো প্রতি কোনো অভিযোগ বুকে পুষে রাখে না। বিকেল 5টা। দুপুরের খাওয়া দাওয়ার পর গোটা বাড়িটা যেন একটা নরম ঘুমে আচ্ছন্ন। পৌশালীর ঘরের এসিটা মৃদু শব্দ করে চলছে। ও খাটের একপাশে বসে নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিনে জলজল করছে মিসড কল 3টে মা। বুকের ভেতরটা আবার কেমন করে উঠল ওর। মায়ের সেই উদ্বিগ্ন সন্দিহান মুখটা ভেসে উঠল। মা নিশ্চয়ই ভাবছে মেয়েটাকে এতক্ষণে একগাদা এঁটো বাসন মাজতে বসিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোক। কল ব্যাক করার জন্য মায়ের নম্বরে জাস্ট আঙুলটা ছোঁয়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো অভ্রনীল, হাতে একটা ট্রে, আর তাতে 2টো ধোয়া ওঠা চায়ের কাপ। দরজাটা পা দিয়ে ভেজিয়ে দিয়ে অভ্রনীল পৌশালীর দিকে একটা কাপ বাড়িয়ে দিয়ে চোখ টিপে বলল, কি ম্যাডাম, কেমন লাগলো আমাদের এই রাবণের গোষ্ঠী? খুব কি ভয় পাইয়ে দিলাম প্রথম 3 দিনে? পৌশালী চায়ের কাপটা হাতে নিল। অভ্রনীলের চোখের দিকে তাকিয়ে ওর গলার ভেতরটা কেমন যেন ভারী হয়ে এলো এক অদ্ভুত শান্তিতে। চায়ের কাপে আলতো চুমুক দিয়ে মুচকি হাসলো পৌশালী, বলল, রাবণের গোষ্ঠী বলে অপমান করো না কিন্তু অভ্র। রাবণের গোষ্ঠীতে এত শান্তি ছিল না। আমার তো মনে হচ্ছে আমি কোনো একটা লম্বা বনভোজনে এসেছি। অভ্রনীল খাটে হেলান দিয়ে বসলো। পিকনিকই তো, তবে পিকনিকের কোনো শেষ নেই। আচ্ছা, এবার শ্রীমতী অঞ্জলি দেবীকে একটা রিং ব্যাক করো। ভদ্রমহিলা নির্ঘাত ভাবছেন ওনার মেয়েকে আমরা কয়লা খনিতে কাজে লাগিয়ে দিয়েছি। পৌশালী হেসে বলল, অভ্র তুমি পারো বটে। তারপর আর দেরি না করে মায়ের নম্বরে ডায়াল করলো। ওপাশ থেকে কয়েক সেকেন্ডও লাগলো না রিসিভ হতে। হ্যাঁ রে মা, তুই ঠিক আছিস? গলাটা এমন বসা কেন তোর? ঠান্ডা লাগালি নাকি? কেউ কিছু বলেছে? মায়ের গলায় একরাশ চাপা উৎকণ্ঠা। পৌশালী হেসে ফেলল, আহ মা, কেউ কিছু বলবে কেন? আর গলা বসেনি, এই তো জাস্ট ঘুম থেকে উঠলাম তাই। ঘুম থেকে উঠলি এই বিকেল 5টায়? তোকে কেউ কিছু বলল না? তোর শাশুড়ি?
মা মা শোনো। পৌশালী থামালো মাকে। কেউ কিচ্ছু বলেনি, বরং কাকিমা জোর করে ঘুম পাড়িয়ে দিল। তুমি একদম ভেবো না তো, পরশু অষ্টমঙ্গলায় যাচ্ছি তো, সব গল্প করব। দেখতে দেখতে ৮ নম্বর দিনটা চলে এলো। অষ্টমঙ্গলার নিয়ম অনুযায়ী অভ্রনীল আর পৌশালী এসে পৌঁছালো বাপের বাড়িতে। গাড়ি থেকে নামতেই মা প্রায় ছুটে এলেন। পৌশালীর হাত দুটো ধরে আগে আপাদমস্তক ভালো করে চোখ বুলিয়ে নিলেন, যেন যুদ্ধক্ষেত্র থেকে অক্ষত ফেরত আসা কোনো সৈনিককে দেখছেন। চোখের নিচে কালি পড়েছে কিনা, মেয়েটা শুকিয়ে গেছে কিনা, সব যেন এক নিমেষে স্ক্যান করে নিলেন মা। বাবার মুখে চওড়া হাসি। অভ্রনীলকে জড়িয়ে ধরে বললেন, এসো বাবা, ভেতরে এসো। দুপুরে এলাহি খাওয়া দাওয়ার পর অভ্রনীল যখন বাবার সাথে বসার ঘরে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে, মা পৌশালীকে এক প্রকার টেনেই নিয়ে গেলেন ভেতরের ঘরে। দরজাটা সযত্নে ভেজিয়ে দিয়ে মেয়েকে পাশে নিয়ে খাটে বসলেন। তারপর একদম নিচু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, সত্যি কথাটা এবার বলতো মা, খুব অসুবিধা হচ্ছে তাই না রে? অতগুলো লোক, সারাক্ষণ চেঁচামেচি, এটা আনো ওটা দাও। পৌশালী মায়ের কাঁধে মাথা রেখে খিলখিল করে হেসে উঠল। না তো মা, অসুবিধে হবে কেন? তুমি আমার শ্বশুর বাড়ি গেলে বুঝবে একসাথে থাকার কি মজা। সকাল থেকে রাত কিভাবে যেন হুশ করে কেটে যায়, আমরা কেউ বুঝতেই পারি না। মা মুখটা একটু বাঁকিয়ে বললেন, হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। এখন নতুন বউ তো, তাই সব মধু মধু লাগছে। আর কটা মাস যেতে দে না, তারপর ঠিক বুঝবি, আদর কমবে আর কাজের ফর্দ বাড়বে। তখন ঠিক ঘাড় ধরে রান্নাঘরে ঢুকিয়ে দেবে। পৌশালী এবার সোজা হয়ে বসলো, মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খুব শান্ত গলায় বলল, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ মা। জানো, আমার তো আরো দুটো যা আছে, ঋত্বিকাদি আর শ্রীময়ীদি। ওদের তো বিয়ের ৮ বছর আর ৬ বছর হয়ে গেল, ওরা আজ অবধিও বাড়ির রান্নাঘরে গিয়ে খুন্তি ধরেনি। মা চোখ কপালে তুললেন, সে কি রে, ১৮-২০ জন লোকের ভাত কি হাওয়ায় ফোটে নাকি? হাওয়ায় ফুটবে কেন? জেঠিমা, শাশুড়ি মা আর কাকিমা, ওনারা ৩ জনে মিলে রান্না করেন। সাথে ২ জন খুব পুরনো কাজের দিদি আছেন, তারা সব জোগাড় যন্ত্র করে দেন। আমরা ৩ বৌমা শুধু টুকটাক ওপরের কাজগুলো করি। এই ধরো, কাউকে চা করে দিলাম, খাবারটা টেবিলে গুছিয়ে দিলাম, বা বিকেলের দিকে একটু টিফিন বানালাম, ওইটুকুই। মা তবু যেন পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না। সন্দিহান গলায় বললেন, তোর শাশুড়িরা এত ভালো, নিজেরা খাটে আর বৌমাদের বসিয়ে বসিয়ে খাওয়ায়? পৌশালী একটু গম্ভীর হলো এবার, বলল, বসিয়ে খাওয়ায় না মা, ওনারা আমাদের বাড়ির মেয়ে মনে করে। শ্রীময়দি আমাকে বলছিল জেঠিমা নাকি ওদের বিয়ের পরে স্পষ্ট বলে দিয়েছেন, আমরা তো গোটা জীবন সংসারটা দেখলাম, তোমরা এবার নিজেদের কেরিয়ার, নিজেদের পড়াশোনা, নিজেদের শখগুলো দেখো। সংসার মাথায় করার জন্য তো আমরা আছি। সবচেয়ে বড় কথা কি জানো মা, ওই বাড়িতে কেউ কাউকে হিংসে করে না, কারোর প্রতি কারোর কোনো চাপা রাগ বা ক্ষোভ নেই, সবাই সবার কথা ভাবে। মা একদম চুপ হয়ে গেলেন। তার নিজের জীবনের ফেলে আসা তেতো আর ক্লান্তিকর স্মৃতিগুলো যেন মেয়েটার এই শান্ত কথাগুলোর কাছে একটু একটু করে হার মানছিল। পৌশালী মায়ের গলাটা জড়িয়ে ধরে বলল, তুমি শুধু মন থেকে আশীর্বাদ করো মা, আমি যেন ওই পরিবারটায় সুন্দর করে মানিয়ে নিতে পারি। মায়ের চোখ দুটো ছলছল করে উঠল। মেয়ের মাথায় হাত রেখে শুধু বললেন, সুখী হ মা, তোর মুখে এই কথাটা শোনার জন্যই তো গত ৮ দিন ধরে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। অষ্টমঙ্গলার ২ দিন কাটিয়ে যখন ওরা চ্যাটার্জি বাড়িতে ফিরল, তখন সন্ধে নেমে গেছে। ট্যাক্সি থেকে নেমে গেট ঠেলে ঢুকতেই দেখা গেল বারান্দায় মোড়া পেতে বসে জেঠিমা আর কাকিমা সুপারি জাতি নিয়ে গল্প করছেন। পৌশালীকে দেখেই জেঠিমা একগাল হেসে বললেন, তোরা এলি? বাড়িটা ২ দিন ধরে কেমন খা খা করছিল রে, যা যা হাত মুখ ধুয়ে নে। কাকিমা গরম গরম ফুলকপির সিঙাড়া ভেজে রেখেছে। ভেতরে ঢুকতেই বড় যা ঋত্বিকা এসে পৌশালীর হাত থেকে ছোট ট্রলি ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল। দে, এটা আমাকে দে, তুই সোজা ঘরে যা। পৌশালী ব্যস্ত হয়ে বলল, আরে দিদি ভাই, দাও না, আমি নিয়ে যাচ্ছি। ঋত্বিকা চোখ রাঙালো, চুপ একদম, জারি জুরি খাটাচ্ছিস, যা বলছি শোন। নিজের ঘরে ঢুকে ফ্রেশ হয়ে যখন পৌশালী ওদের ঘরে লাগোয়া ছোট ব্যালকনিটায় এসে দাঁড়ালো, আকাশে তখন মস্ত বড় একটা গোল চাঁদ উঠেছে। নিচে লনের ঘাসে অভ্রনীল ওর ছোট ভাইয়ের সাথে ব্যাডমিন্টন খেলছে।
হঠাৎ পেছন থেকে কেউ পৌশালীর কাঁধে আলতো হাত রাখল। ঘুরে দেখে শাশুড়ি মা সুমিত্রা দেবী, হাতে একটা ছোট কাচের বাটিতে দুটো রসগোল্লা। মা, আপনি কেন কষ্ট করে সিঁড়ি ভেঙে ওপরে এলেন? পৌশালী চমকে উঠল। সুমিত্রা দেবী হাসলেন। কষ্ট কিসেরে? বাপের বাড়ি থেকে মেয়ে ফিরেছে, মুখটা একটু মিষ্টি করাবো না, নে হা কর। পৌশালী হা করল। মুখে মিষ্টি রসটা ছড়িয়ে পড়ার সাথে সাথে ওর গলার কাছটা অদ্ভুত এক উষ্ণতায় দলা পাকিয়ে উঠল। বাপের বাড়ি ছেড়ে আসার সময় যে কান্নাটা পায়নি, আজ এই বাড়ির এক মাঝবয়সী মহিলার হাতের মিষ্টি খেয়ে কেন যেন ওর চোখটা জলে ভরে উঠল। সুমিত্রা দেবী পৌশালীর মুখটা তুলে ধরে বললেন, কি রে, বাপের বাড়ির জন্য মন খারাপ করছে বুঝি? পৌশালী মাথা নেড়ে চোখের জলটা লুকিয়ে নিয়ে বলল, না মা, বাপের বাড়ি তো ছেড়েই এলাম, কিন্তু আমি তো নিজের বাড়িতেই ফিরে এসেছি। সুমিত্রা দেবী থমকে দাঁড়ালেন এক মুহূর্ত, তারপর পরম মমতায় মেয়েটাকে নিজের বুকের ভেতর টেনে নিলেন। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। পৌষ মাস পেরিয়ে এখন মাঘের হাড় কাঁপানো ঠান্ডা। আজ রবিবার সকাল 8টায় লেপের তলা থেকে বেরোতেই পৌশালীর বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। গতকাল রাতে খবর এসেছে ওদের বাড়ির 2 পুরনো কাজের দিদি লক্ষ্মী আর বিমলা দুজনেরই একসাথে ভাইরাল ফিভার হয়েছে। আজ কেউ আসবে না। ওদের জেঠি শাশুড়িমার বাতের ব্যথাটা কাল রাত থেকে এত বেড়েছে যে উনি বিছানা থেকে নামতেই পারছেন না। মায়ের সেই পুরনো কথাটা আজ সকালে আবার পৌশালীর মাথার ভেতর ঘন্টার মতো বেজে উঠল। 6 মাস যেতে দে না, তারপর ঠিক বুঝবি। কাজের লোক ছাড়িয়ে দিয়ে যখন ঘাড় ধরে রান্নাঘরে ঢুকিয়ে দেবে। আজ সেই দিন। বাড়িতে 20 জন মানুষ, সকালের জলখাবার থেকে দুপুরের খাওয়া, সব আজ ওদের 3 যাকে হাতে হাতে সামলাতে হবে। পৌশালী আর এক মুহূর্ত দেরি করল না। চটপট চুলে একটা খোপা বেঁধে গায়ে একটা হালকা চাদর জড়িয়ে সোজা নিচে নামলো। আজ আর কোনো আদিক্ষেতা নয়, আজ কোমর বেঁধে লড়তে হবে। মনে মনে একটা কাজের ফর্দ সাজিয়ে নিল। প্রথমে গিয়ে চা বসাবো, তারপর আটাটা মেখে ফেলবো। রান্নাঘরের দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে ভেসে আসা আওয়াজটায় পৌশালীর পা দুটো মাটিতে যেন আটকে গেল। ভেতরে কিশোর কুমারের গান, চেয়েছিলে ওগো যারে সে কি আমি। রেডিও নয়, অভ্রনীলের বড় জ্যাঠামশাই, এবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, কাঠের টুলে বসে গুনগুন করে গান গাইছেন আর বটিতে পাহাড় প্রমাণ আলু ছাড়াচ্ছেন। আর একটু ভেতরে তাকাতেই পৌশালীর চোখ কপালে উঠল। শ্বশুর মশাই একটা বড় গামলায় খাসির মাংস ধুতে ব্যস্ত। মেজ ভাসুর কৌটো থেকে মেপে মেপে মশলা বের করছেন, আর অভ্রনীল চোখে একটা প্লাস্টিকের সুইমিং গগলস পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ কুচোচ্ছে। আর এবারই 2 বউ ঋত্বিকার শ্রীময়ী, তারা রান্নাঘরে স্ল্যাবে পা ঝুলিয়ে বসে হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে রীতিমতো হেড শেফের মতো নির্দেশ দিচ্ছে। ঋত্বিকা চুমুক দিয়ে বলল, ছোটকা, মাংসে কিন্তু আজ দই পড়বে না, জেঠিমার ঠান্ডা লেগেছে, শুধু পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করো। শ্বশুরমশাই একগাল হেসে বললেন, আরে বড় বৌমা, তুমি শেখাচ্ছ কাকে? তোমার বিয়ের আগে এবারই রোববারের খাসি কে রাখতো? আমি আর তোমার বড় জ্যাঠা। আজ দেখো না কেমন ওল্ড ইজ গোল্ড ম্যাজিক দেখাই। পৌশালী দরজার ফ্রেমটা ধরে দাঁড়িয়ে রইল। ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। পেঁয়াজ কাটতে কাটতে চোখ তুলে তাকালো অভ্রনীল। গগলসটা কপালে তুলে দিয়ে বলল, আরে আমাদের 3rd অ্যাম্পেয়ার চলে এসেছে, এসো পৌশালী, এদের দুজনের ঝগড়াটা একটু থামাও গো। বড় জ্যাঠা বলছে মাংসে জিরে ফোড়ন দেবে, আর বাবা বলছে শুকনো লঙ্কা। তুমি বলো কোনটা হবে? বড় জ্যাঠামশাই বটি থেকে মুখ তুলে পরম স্নেহে বললেন, আরে বৌমা, তুমি এত সকালে উঠে পড়লে কেন মা? যাও ওপরে গিয়ে আরেকটু ঘুমো। পৌশালী এবার প্রায় তোতলে গিয়ে বলল, বড় জেঠু, আপনারা এসব কি করছেন? কাজের দিদিরা আসেনি? মা কাকিমারও ওপরে, আমাকে একবার ডাকবেন তো, আমি তো। কথাটা শেষ করার আগে মেজ ভাসুর ফোড়ন কাটলেন। তোমাকে ডাকবো কেন? কাজের লোক আসেনি বলে কি বাড়ির মেয়েদের ঘাড়ে সংসারে জোয়াল চাপিয়ে দেব? আজকের দিনটা এবারই ছেলেদের শ্রমদান দিবস। তোমার শাশুড়ি আর কাকিমা ওপরে জেঠিমার পায়ে গরম তেলের মালিশ দিচ্ছে, আর আমরা এখানে কিচেন সামলাচ্ছি। তুমি বরং তোমার বর্দি ভাইয়ের পাশটায় গিয়ে বসো, মেজদা তোমার জন্য স্পেশাল কফি বানাচ্ছে। পৌশালীর চোখের কোলটা এবার সত্যি সত্যি চিকচিক করে উঠল। কোনো বইয়ের পাতায় নয়, কোনো সিনেমার পর্দায় নয়, একদম বাস্তব একটা 51বর্তী সংসারে দাঁড়িয়েও দেখছে 20 জন মানুষের দায়িত্ব কি সুন্দর অবলীলায় ভাগ হয়ে যাচ্ছে কোনো শর্ত ছাড়া। ও আর দাঁড়িয়ে না থেকে সোজা ভেতরে ঢুকে এলো। হাসি মুখে বলল, কফি খাবো ঠিক আছে, কিন্তু লুচিটা আমি বেলবো, ওটাতে কেউ ভাগ বসাতে পারবে না। দুপুর 1:30।
খাওয়ার দালানে আজ যেন হাট বসেছে। কলা পাতা পাতা হয়েছে সবার সামনে, গরম গরম লুচি, ছোলার ডাল আর বড় জ্যাঠার হাতের ওল্ড ইজ গোল্ড কষা মাংস। সবাই যখন জাস্ট মুখে প্রথম গ্রাসটা তুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। অভ্রনীল উঠে গিয়ে দরজাটা খুলতেই একটা পরিচিত গলা পাওয়া গেল। কেমন আছো বাবা? কোনো খবর না দিয়ে চলে এলাম। পৌশালীর মা এবং বাবা। মা হাতে একটা বড় টিফিন কৌটো নিয়ে ভেতরে ঢুকলেন। পৌষ সংক্রান্তি গেছে 2 দিন আগে। মেয়ের বাড়ির সবার জন্য নিজের হাতে পাটিসাপটা আর গোকুল পিঠে বানিয়ে নিয়ে এসেছেন, কিন্তু ভেতরে পা দিয়ে থমকে গেলেন মা। মায়ের চোখ দুটো চকচকে হয়ে উঠল। তিনি মনে মনে প্রস্তুতি নিয়ে এসেছিলেন যে আজ এসে দেখবেন তার মেয়েটা কালঘাম ছুটিয়ে 20 জন লোকের জন্য হেসেল ঠেলছে। কিন্তু তিনি কি দেখছেন? মাঝখানে লম্বা মাদুরে বাড়ির সমস্ত ছেলে বউরা বসে। বড় জ্যাঠামশাই একটা সাদা অ্যাপ্রন পরে হাতের মাংসের গামলা নিয়ে ঘুরে ঘুরে সবাইকে পরিবেশন করছেন। আর পৌশালী বসেছে জেঠি শাশুড়ির ঠিক পাশে। নিজের পাত থেকে একটা নরম লুচির টুকরো ছিঁড়ে জেঠিমার মুখে তুলে দিচ্ছে। পৌশালীর শাশুড়ি মা সুমিত্রা দেবী অঞ্জলি দেবীকে দেখে এক ছুটে কাছে এলেন। আরে বেয়ান, কি সৌভাগ্য আমাদের! আসুন, সোজা এখানে এসে বসে পড়ুন। আজ আমাদের বাড়ির পুরুষদের হাতে রান্না টেস্ট করে নম্বর দেওয়ার লোক পাওয়া গেছে। পৌশালীর বাবা তো এক কথায় রাজি। আরে বাহ, এ তো এলাহি ব্যাপার বলে কোট খুলে বসে পড়লেন। কিন্তু ওর মা যেন মাটিতে পেরেক পুঁতে দাঁড়িয়ে রইলেন। তার চোখে দৃষ্টিটা পৌশালীর মুখের ওপর স্থির। মেয়েটার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, বরং একরাশ রোদ যেন ঠিকরে বেরোচ্ছে। পৌশালী দূর থেকেই মাকে দেখে একটা দুষ্টুমি ভরা চোখ টিপল। খাওয়া দাওয়ার পর যখন গোটা বাড়িটা জমজমাট আড্ডায় মশগুল, তখন মা পৌশালীকে নিয়ে এলেন পেছনের ছোট বাগানটায়। জানুয়ারির পড়ন্ত বিকেলে নরম রোদ এসে পড়েছে মায়ের মুখে। মা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর পৌশালী ডান হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে খুব আস্তে করে বললেন, তুই জিতে গেলি মা, আর আমি হেরে গেলাম। পৌশালী মুচকি হেসে মায়ের কাঁধে মাথা রাখল। খুব কষ্ট হচ্ছে হেরে গিয়ে? মা এবার আর চোখের জলটা আটকাতে পারলেন না। শাড়ির আঁচলে চোখটা মুছে নিয়ে একটা গভীর তৃপ্তির শ্বাস ফেলে বললেন, এ হারার মধ্যে যে কি সুখ রে পাগলি, সেটা তুই বুঝবি না। সারা জীবন একান্নবর্তী সংসার নিয়ে আমার মনে যে বিষটা জমেছিল, আজ তোদের এই বাড়িটা সেটা ধুয়ে দিল। এরা তোকে বউ করে আনেনি রে, এরা সত্যি একটা মেয়ে পেয়েছে। বাগান থেকে দালানের দিকে পা বাড়ালো মা মেয়ে। ভেতর থেকে তখন হাসির আওয়াজ আসছে। মেজ ভাসুর আর অভ্রনীল মিলে বাবাকে পাবলিক স্পিকিংয়ে টিপস দিচ্ছে, আর জেঠিমা বসে বসে মায়ের আনা পাটিসাপটা তারিফ করছেন। পৌশালী মনে মনে বললেন, হ্যাঁ মা, এটা রাবণের গোষ্ঠী বটে, তবে এই রাবণের গোষ্ঠীতে কোনো সীতাকে হরণ করে আনা হয় না। এখানে সীতারাই আসল বাড়ির রাজা। এটা কিন্তু ঠিক। একান্নবর্তী পরিবার মানে কিন্তু দায়িত্বের বোঝা বা একতরফা খাটুনি নয়। যেখানে পারস্পরিক শ্রদ্ধা, কাজের সুষম বন্টন আর বুক ভরা ভালোবাসা থাকে, সেখানে মানুষের সংখ্যা বাড়লে সংসারের কষ্ট বাড়ে না, বরং জীবনের আনন্দ আর নিরাপত্তা দ্বিগুণ হয়ে যায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।